অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রীতিকর ঘটনা নেই সেটি আমি বলবো না। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সার্বিকভাবে যে নেতিবাচক উপাদান রয়েছে সেটির কিছু প্রভাব বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও পড়ে থাকতে পারে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিকভাবে সবসময় এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি করেছে এবং আমরা বাংলাদেশে যেটি দীর্ঘ সময় ধরে চর্চিত হয়েছে পাওয়ার পলিটিক্স, সেই জায়গায় আমরা পলিসি পলিটিক্স এর কথা বলেছি, প্রগ্রেসিভ পলিটিক্স এর কথা বলেছি। ছাত্র রাজনীতিকে আমরা বলেছি যে ভালো কাজের কম্পিটিশন, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। ছাত্র সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। শিক্ষার্থীদের ভোটেই তো 25টি পদের মধ্যে 23টি পদে বিজয়ী হয়েছে। প্রত্যেকটি হল সংসদে বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে। এখনো এই মুহূর্তেও বাংলাদেশ ছাত্রলীগ, কারণ আমরা কাজ করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, শিক্ষার্থীরা যেন মানসম্মতভাবে তাদের আবাসিক ব্যবস্থা, লেখাপড়ার পরিবেশ, প্রযুক্তি ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, তাদের দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া। বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যই ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালনা করা। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটিই করেছে। বাংলাদেশ ছাত্রলীগ এবং শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনি জানেন যে শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে ধারাবাহিকভাবে এই দায়িত্ব, বাংলাদেশের দায়িত্বে ছিল, বাংলাদেশের ক্ষমতাসীন ছিল। এর আগে বাংলাদেশের ক্যাম্পাসগুলো যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সেশন জট ছিল, নির্ধারিত সময়ে লেখাপড়া করার সুযোগ ছিল না এবং সরকারি চাকরিতে দলীয় ক্যাডারদের সরাসরি নিয়োগ দেওয়া, এই বিষয়গুলো ছিল বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 15 বছর কিন্তু নির্বিঘ্নে পরিচালিত হয়েছে। এর আগে দেখা গেছে যে মাসের পর মাস ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, সংঘর্ষের কারণে, সহিংসতার কারণে ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে। গত 15-16 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই বন্ধ করতে হয়নি। নিরঙ্কুশভাবে, শান্তিপূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ কিন্তু অব্যাহত হয়েছে। 4 বছরের অনার্স আগে শেষ করতে 8 বছর লাগতো। আমাদের এই শেখ হাসিনা সরকারের মেয়াদে এবং ছাত্রলীগের ইতিবাচক রাজনীতির কারণে নির্ধারিত সময়ে সবাই লেখাপড়া শেষ করতে পেরেছে এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা সাধারণত বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এই সময়কালীন ঘটেনি। বরং এই যারা আজকে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, এই ধরনের হাস্যকর কথাবার্তা বলছে, তাদের এই সময় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি কি দেখবেন? ঠিক এই মুহূর্তে যখন আমি দ্য প্রিন্টের সঙ্গে কথা বলছি, তখন বাংলাদেশে 1 লক্ষ শিক্ষার্থী, এটি পৃথিবীর কোনো দেশে, কোনো, যেখানে সামরিক স্বৈরশাসক থাকুক, যে পর্যায়ের ফ্যাসিস্ট থাকুক, অনির্বাচিত থাকুক, পৃথিবীর কোথাও দেখবেন না এই মুহূর্তে 1 লক্ষ শিক্ষার্থী, 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, সিম্পলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। জাস্ট সে হয়তো ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নেই, সে কোনো ধরনের একাডেমিক বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়নি, শুধুমাত্র এই একটি রাজনৈতিক বিশ্বাসের কারণে, রাজনৈতিক আদর্শের কারণে, কিংবা হয়তো সংগঠনও করে না, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে দূরতম ভাবে সম্পৃক্ত, হয়তো ফেসবুকে একটি ছবি আছে বা একটি লাইক দেয়া আছে, টুইটারে একটি টুইট করা আছে, সেই অপরাধেও ইউনূস সরকার, যিনি শান্তিতে নোবেল জয়ী হচ্ছেন, আজকে বাংলাদেশের শিক্ষার্থীদের 1 লক্ষের অধিক শিক্ষার্থীর পরীক্ষা তারা দিতে পারছে না। আমাদের মেডিকেল কলেজগুলোতে, বাংলাদেশে 35টি বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলো রয়েছে, এই মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে বা গত যে আন্দোলনের প্রেক্ষিত করতে সেই সময় সরকারের সমর্থক তো হওয়ার সবার অধিকার রয়েছে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেটির কারণে বাংলাদেশে 500 জনের বেশি মেডিকেল স্টুডেন্ট, তাদের হয় সার্টিফিকেট বাতিল করা হয়েছে, না হলে 5 বছর 10 বছর মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে, ইন্টার্নশিপ করছিল সেখান থেকে বাতিল করা হয়েছে। ছেলেমেয়েরা পরীক্ষা সেন্টারে যাচ্ছে, পরীক্ষা সেন্টারে গিয়ে সেখানে সরকারের সহায়তায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে তারা তাদের দায়িত্ব নিতে পারবে না, তাদেরকে কারাগারে থাকতে হবে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। আন্দোলনটি ব্যাপক জনপ্রিয় ছিল, আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন ছিল। শিক্ষার্থীদের প্রত্যাশা কি ছিল? শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে। শিক্ষার্থীরা একটি যৌক্তিকতা ভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক, মেধা ভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের যে ধারাবাহিকতা, সরকারি চাকরিতে আগ্রহ বেড়েছে সবার, সে কারণেই তারা চেয়েছে যে এই অযৌক্তিক কোটা সংস্কারটি, যেটি আসলে সরকারি সংস্কার করেছিল। আমরা 2018 সালেই সরকার কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করে দেয়। আদালতের একটি রায়ের কারণে সরকার এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। সেটি তো সরকারের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই। সরকার নীতিগতভাবে সবসময়ই এই কোটা সংস্কারের পক্ষেই সবসময় অবস্থান করেছে। সরকারের অবস্থান, ছাত্রদের অবস্থান আলাদা ছিল না। ছাত্ররা শেখ হাসিনা সরকারের পলিসি, শেখ হাসিনা সরকারের কর্মসংস্থানের নিশ্চয়তা, এ ব্যাপারে সন্তুষ্ট ছিল। ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে। ছাত্ররা যেভাবে আজকে ক্ষমতা দখল করেছে সেটি তো তারা দেখতে চায়নি। ছাত্ররা নিরাপদে ক্যাম্পাসে থাকতে চেয়েছে, শান্তিপূর্ণভাবে লেখাপড়া করতে চেয়েছে, লেখাপড়া সে চাকরির নিশ্চয়তা চেয়েছে। যে কারণে যারা আজকে ক্ষমতায় এসেছে বা ছাত্ররা, আপনি বলছেন যে সরকার পরিচালনা করছে, তারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বলে মনে করি না। যে কারণে আমরা বলছি যে আজকে দেখুন, মানে সরকার বা এই আন্দোলন যখন পরিচালিত হয়েছে, তারা কি বলেছে? যে কোনো দাবি তারা বলে দিচ্ছে তারা ছাত্র জনতার দাবি।
যে কোনো দাবি হয়তো কোনো একটি রাজনৈতিক দল করছে, যেমন আপনি যেটি বললেন যে তারা ইসলামী ছাত্র শিবির যে সংগঠনটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ বিরোধিতা করেছে, বাংলাদেশের মানুষের উপর নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করেছে, সেই সংগঠনকে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই বৈধতা দেয় না। তারা ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করে, বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে পরিচালনা করে। আমরা এই আন্দোলন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ সরকারকে জোরপূর্বক উৎখাত করার পরে আমরা যেটি দেখতে পেলাম, তারা কিন্তু পূর্বে পরিচয় প্রকাশ করেনি। পরবর্তী সময়ে কিন্তু তারা তাদের কোঅর্ডিনেটর যারা ছিল অনেকেই তাদের পরিচয় প্রকাশ করেছে। কেউ ছাত্র শিবিরের কর্মী, কেউ অন্যান্য ছাত্র সংগঠনের কর্মী, সবারই কিন্তু কেউ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত, কেউ হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত। এই হচ্ছে বাস্তবতা। তো সবারই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা সেটি ছাত্রদের উপর, সাধারণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের বৈধতা, এক ধরনের লেজিটিমেসি আদায় করার চেষ্টা করছে। সত্যিকার অর্থেই যেটি আমরা মনে করি যে এটি একটি সুপরিকল্পিতভাবে এটি সম্পন্ন করা হয়েছে এবং এটির মাধ্যমে আজকে বাংলাদেশে দেখুন নারীদের স্বাধীনতা নানাভাবে বিপর্যস্ত হচ্ছে। এক ধরনের ধর্মান্ধতা, এক ধরনের রক্ষণশীলতাকে প্রমোট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আড়ম্বর এসব কিছু বাড়ানো হচ্ছে। আমাদের যারা বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সেটিকে বিঘ্নিত করে আজকে আমাদের অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা, সেটির উপর বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং ধারাবাহিকভাবে আমরা মনে করি যে রাষ্ট্রটি শুধুমাত্র ফ্যাসিস্ট নয়, রাষ্ট্রটিকে একটি ধর্মান্ধ, একটি প্রতিক্রিয়াশীল এবং সর্বোপরি একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করাই কিন্তু তাদের মূল লক্ষ্য। সে কারণেই তারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, কারণ তারা জানতো তাদের প্রকৃত পরিচয় যদি প্রকাশিত হয় তাহলে শিক্ষার্থীদের সমর্থন তারা কখনোই পাবে না। সে কারণে কিন্তু আন্দোলনের সময় তারা এই অপকৌশলগুলো গ্রহণ করেছে। যে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে। আমরা যে গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা যদি আমরা দেখি, যে আমরা রোম স্ট্যাটিউটের কথাও যদি বলি, সেখানে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে আপনার উপরে আক্রমণ করা হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এই একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে, হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রত্যেকটি বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু লুটপাট করা হয়েছে এবং এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে কিন্তু তাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার কিংবা একটি যুদ্ধের সময় যতজন না পুলিশ মারা যায়, আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালীন সময় পুলিশদের উপরে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, কিভাবে বাংলাদেশের বেশিরভাগ থানা কিন্তু লুট করা হয়েছে, অস্ত্রগুলো পর্যন্ত লুট করা হয়েছে। তো এই যারা গণহত্যা পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে সরকারে রয়েছে এবং তারাই কে ফ্যাসিস্ট নয়, কারা হত্যাকারী নয়, এই ধরনের কথাবার্তা তারা আজকে বলছে। এবং আমরা মনে করি যে গোটা বাংলাদেশ আজকে একটি জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা বাংলাদেশে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এবং সবচেয়ে বড় কথা, আমরা তো সবসময় চাই জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। একটা নির্বাচিত শাসন ব্যবস্থা থাকবে, জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে, সেটাই তো আমাদের চাওয়া। সেই গণতন্ত্রই তো আজকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই গুটি কয়েক যে আজকে উপদেষ্টা মন্ডলী গঠন করে বসলো, এই এই ক্ষমতা দখল করে বসলো, এই বৈধতা তো জনগণ দেয়নি, জনগণ তো সম্মতি দেয়নি। বাংলাদেশের যারা এই 18 কোটি জনগণ তারা কি বলেছে তারা কাদেরকে ক্ষমতা দেখতে চায়, কাদেরকে ক্ষমতা দেখতে চায় না? এটি কোনো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে নাকি সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে রয়েছে? কোনো কিছুর মধ্যেই তো হয়নি। বাংলাদেশে যে ধরনের শাসন ব্যবস্থা বর্তমানে পরিচালিত রয়েছে, তো পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে, আধা গণতান্ত্রিক দেশে, কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই। সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটানো।